গল্পকথার আসরে আপনাদের সকলকেই স্বাগত। আজ আপনাদের জন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পরম ও দীপালি। স্কুল থেকে ফিরে সদর দরজা দিয়ে ঢুকতে পরম দেখতে পেল তাদের বসার ঘরের দরজার বাইরে অনেকগুলো জুতো। পরম অবাক হলো না। সে বুঝতে পারল কারা এসেছে। জুতোগুলো গুনে দেখল মোট 5 জোড়া, তার মধ্যে 3 জোড়া মেয়েদের। প্রত্যেকবার ঠিক 5 জনই আসে কেন? এখন পরমের ও ঘরে ঢোকা নিষেধ। বসবার ঘরটা ঠিক আলাদাভাবে বৈঠকখানা নয়, ওটা অনেক রকমভাবে কাজে লাগানো হয়। সন্ধেবেলা পরমের মাস্টারমশাই এলে ওই ঘরে বসেন। এক পাশে ডাঁই করা আছে অনেকগুলো বড় বড় কাগজের বাক্স, তাতে ছোটকার ব্যবসার কী সব জিনিসপত্র আছে। শান্তি পিসি রাত্রিরে ওই ঘরেই শোয়। তবে বাইরের কোনো বিশিষ্ট লোক এলে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখা হয়, এমনকি মেঝেতে পাতাও হয় জুট কার্পেট। পরম সোজা যায় দিদির ঘরে। সে আর দিদি দুজনেই এ ঘরে থাকে, কিন্তু দিদির অধিকারটাই বেশি। রান্নাঘরে রুটি তরকারি রাখা আছে। পরম ইচ্ছে করলে খেয়ে নিয়ে চলে যেতে পারে তাপসদের বাড়িতে। সে বাড়ির ঠাকুর দালানের সামনে বড় উঠোনে সবুজ সঙ্গের ছেলেমেয়েরা খেলাধুলা করে, কিন্তু স্কুল থেকে এসে কারুর সঙ্গে একটাও কথা না বলে কি আবার বেরিয়ে যেতে ভালো লাগে? মা, বাবা, দিদি সবাই এখন বাইরের ঘরে, এমনকি শান্তি পিসি পর্যন্ত। কাকা এখন এখানে থাকে। শান্তি পিসি কিন্তু পরমের নিজের পিসি নয়, তাকে আনানো হয়েছে শক্তিগড় থেকে। রান্নাবান্না করাই কাজ, কিন্তু বাবার দূর সম্পর্কের জ্যাঠতুতো বোন বলে ঠিক কাজের লোকের মতো ব্যবহার করা হয় না। শান্তি পিসির এখন ওখানে থাকার কি দরকার? সে চিনির কৌটোটা খুঁজে পাচ্ছে না, তাহলে সে দুধ খাবে না, থাক পড়ে। হঠাৎ বাবা ডেকে উঠলেন, পরম, এদিকে একবার আয় তো। পরম গিয়ে দাঁড়ালো ও ঘরের দরজার কাছে। পড়ার টেবিলটা সরিয়ে রাখা হয়েছে এক পাশে, মেঝেই কার্পেটে সবাই বসেছে। শুধু একজন বুড়ো মতন ভদ্রলোক বসেছেন চেয়ারে। মাঝখানে অনেকগুলো প্লেটে রয়েছে 2-3 রকমের সন্দেশ আর সিঙ্গারা আর চায়ের কাপ। বাবা বললেন, এই আমার ছেলে পরম। তারপর পরমকে বললেন, প্রণাম কর, প্রণাম কর। একদম যাদের চেনে না তাদের প্রণাম করতে পরমের একটুও ভালো লাগে না, রাগ হয়। কিন্তু পরম জানে এই লোকেদের সামনে একদম রাগ দেখানো চলবে না, বরং এদের খুশি করার চেষ্টাই করতে হবে। একে একে অতিথিদের প্রণাম করার পর পরম বাবা, মা, দিদি, শান্তি পিসিকেও প্রণাম করলো পায়ে হাত দিয়ে। কেউ বাদ পড়ে কিনা তা তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছিলেন মা। বৃদ্ধটি জিজ্ঞেস করলেন, তুমি কোন ক্লাসে পড়ো? পরম বলল, ক্লাস 5-এ। বৃদ্ধ বললেন, বাহ, বেশ ভালো ছেলে, মুখে একটা লক্ষ্মীশ্রী আছে। তুমি কি দিদির সঙ্গে কখনো ঝগড়া টগড়া করো নাকি?
পরম অবাক হয়ে মুখ তুলল। দিদির সঙ্গে তার ঝগড়া হয় কি না সে কথা সে একজন বাইরের লোককে বলতে যাবে কেন? পরম কিছু বলার আগেই বাবা গদগদভাবে বললেন, না না, ঝগড়া করবে কেন? দিদির সঙ্গে ওর খুব ভাব। কথাটা মোটেই সত্যি নয়। দিদির সঙ্গে এক ঘরে থাকে পরম, মাঝে মাঝে তো ঝগড়া হবেই। রাস্তার দিকে জানালাটা দিদি কিছুতেই খুলতে দেয় না, আর জানালা বন্ধ থাকলে পরমের কেমন দম বন্ধ লাগে। পরম দিদির দিকে তাকালো। দিদি মুখ নিচু করে উরুর উপর শাড়িটা সমান করছে। বৃদ্ধটি আবার বললেন, খোকা, তুমি পড়ার বই ছাড়া গল্পের বইটাই পড়ো? এবারেও পরম কিছু বলার আগেই বাবা বললেন, ও তো এবারে পরীক্ষায় সেকেন্ড হয়েছে। পরম বলল, হ্যাঁ, আমি গল্পের বই পড়ি। বৃদ্ধটি বলল, বেশ, একটা কবিতা মুখস্থ বলতে পারো? শোনাও না। পরম দেখলো বাবা আর মায়ের মুখ শুকিয়ে কেমন যেন হয়েছে। এরা পছন্দ করতে এসেছে দিদিকে, কিন্তু পরমকে এত প্রশ্ন করছে কেন? একটু পরেই পরম চলে গেল খেলতে। যেতে যেতে পরম ভাবল, প্লেটের সিঙ্গারা সন্দেশগুলোর বেশ কয়েকটা বেঁচে যাবে। প্রত্যেকবারই বেশি বেশি আনানো হয়, সব খরচ হয় না। ফিরে এসে পরম সিঙ্গারা খাবে। অন্যদিন ওদের বাড়িতে সিঙ্গারা আসে না। মায়ের ধারণা ওগুলো খেলে বদ হজম হয়। বাড়ি থেকে বেরুলে একটা গলি, সেটা ডান দিকে বেঁকে গেলে বড় রাস্তা। গলির মোড়ের একদিকে মিষ্টির দোকান, আর একদিকে কাঠের ফার্নিচারের দোকান। গলির মোড়ে দাঁড়িয়ে থাকে পাড়ার বড় বয়সী ছেলেরা। ওদের মধ্যে একজন পরমকে ডেকে জিজ্ঞেস করল, তোর দিদিকে আজ আবার দেখতে এসেছে না রে? পরম মাথা নাড়ল। সেই ছেলেটি বলল, এই নিয়ে কটা পাটি এলো রে? 12-14টা তো হবেই, তাই না? পরম মনে মনে গুনে দেখবার চেষ্টা করল, বেশিও হতে পারে। সেই ছেলেটির নাম বাপি, সুন্দর চেহারা, চাকরি বাকরি করে না। একটা ক্লাবে শনি রবিবার বাচ্চাদের নিয়ে ক্রিকেট খেলে। বাপি বলল, শোন পরম, আজকের পার্টিটা কিন্তু সুবিধের নয়। ছেলেটার নাম তো শেখর, তাই না? ওর সঙ্গে একটা মাসি এসেছে। সেই মাসিটাকে আমি চিনি, জয়শ্রী দাস, ঠিক তো? যারা এসেছে তাদের মধ্যে কে মাসি আর কে পিসি তাই জানে না পরম। নাম জানবে কি করে? 3 জন মহিলা ছিল। বাপি বলল, এখান থেকে যখন গেল তখন আমি দেখেই স্পষ্ট বুঝেছি। পার্কে আমরা ক্রিকেট খেলতে যেতাম, তার পাশে একটা বাড়িতে থাকে। ওই জয়শ্রীর 2বার বিয়ে। প্রথম বিয়েটা পরে ওর একটা বয়ফ্রেন্ড ছিল। তারপর সেই বয়ফ্রেন্ড আর জয়শ্রী মিলে স্বামীটিকে খুন করেছে। পুলিশ ধরেছিল 2জনকেই। মজার ব্যাপার কি জানিস? জয়শ্রীটা কিভাবে ম্যানেজ করে কেটে বেরিয়ে এলো, আর যাবজ্জীবন জেল হলো সেই বয়ফ্রেন্ডটার। তার নাম নিখিল। কিন্তু ওপাড়া সবাই জানে
খুনের ব্যাপারে জয়শ্রী ছিল আসল। ওর এখনকার হাজব্যান্ড অন্য একজন লোক। কি তালেবর মেয়ে। নিপু নামে আরেকটি ছেলে বলল, হাই বাপি, তুই ওইটুকু একটা ছেলেকে এসব কথা কি বলছিস? কেন, ও কি বুঝবে? বাপি বলল, ওইটুকু ছেলে মানে পরম মোটেই আর ছোটটি নেই। কিরে পরম, তুই বাচ্চা? এখনকার বাচ্চারাও অনেক ম্যাচিওর্ড। পরম চুপ করে রইল। নিপু বলল, ও সব নিয়ে আমাদের মাথা ঘামাবার কি দরকার? তুই যা রে পরম। বাপি বলল, বাহ, সাবধান করে দিতে হবে না? আমাদের পাড়ার মেয়ে যদি একটা বাজে ফ্যামিলিতে গিয়ে পড়ে। শোন পরম, তোর বাবাকে বলিস এই পার্টি যদি রাজিও হয় তাহলেও পাত্তা দেওয়ার দরকার নেই। সন্ধ্যের পর পরম বাড়ি ফিরে দেখল তখনও আজকের অতিথিদের নিয়ে আলোচনা চলছে। পাত্র কাজ করে খিদিরপুর ডকে, ভালো মাইনে পায়। সে নিজে এসেছিল, আর তার বাবা, মা, দিদি আর মাসি। সত্যি সেই মাসির নাম জয়শ্রী। মা আর বাবা সেই মাসির প্রশংসাই করছেন বেশি। মা উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলেন, ছেলের বাড়ির মাসির ব্যবহার কি চমৎকার। মা একটু চুপচাপ। আমার তো মনে হলো জয়শ্রী পছন্দ করে ফেলেছে আমাদের দীপালিকে। আজে বাজে প্রশ্ন করেনি, বরং যাওয়ার সময় থুতনি ধরে আদর করল। ওই মাসির পছন্দ হলেই ওরা মেনে নেবে। মা যার এত প্রশংসা করছে, সেই জয়শ্রী যে একজন খুনি, তা কি পরম বলে দেবে? নিজে নিজেই পরম বুঝেছে সব কথা বলে দিতে নেই, কিছু কিছু কথা চেপে রাখতে হয়। তাছাড়া কোনো ছেলের মাসি যদি খুনিও হয় তাহলে ছেলেটার কি দোষ? এরপর শুরু হয় দিন গোনা। কবে চিঠি আসবে, কিংবা বাবা মাকে ডাকবে ওদের বাড়িতে। আসে না, কোনো খবরই আসে না। রাত্রিরে আয়নায় চুল আঁচড়াতে আঁচড়াতে দীপালি বলল, পরম, সেই দিন ওই বুড়োটা আমায় কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু তোকে অত কথা জিজ্ঞেস করছিল কেন বলতো? বিছানায় শুয়ে পরম বলল, আমি তার কি জানি। দীপালি বলল, আমার প্রথম থেকেই ওদের পছন্দ হয়নি। আমি যে বিটে, কিন্তু ওই বুড়োটার একটা ছোট মেয়ে আছে বলল। তোকে ওদের এত ভালো লেগেছে যে তোর সঙ্গে বোধহয় ওই মেয়েটার বিয়ে দিতে চাইবে। পরম লজ্জা পেয়ে বলল, যা, আমি মোটেই বিয়ে করব না। দীপালি হাসতে হাসতে বলল, তুই বিয়ে করবি না? কেন রে? পরম দুদিকে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না, আমি বিয়ে করব না। পরম অনেক কিছুই বোঝে, কিন্তু একটা ব্যাপার তার কাছে এখনো পরিষ্কার না, বিয়ে ব্যাপারটা ঠিক কি? ছেলে মেয়েতেই শুধু বিয়ে হয় কেন? বড়দের কথা শুনে শুনে তার একটা অস্পষ্ট ধারণা হয়েছে যে বিয়ের সঙ্গে ছেলে মেয়ে জন্মানোর একটা সম্পর্ক আছে। মেয়েদের পেটেই তো বাচ্চা হয়। বিয়ে না হলে মেয়েরা মা হতে পারে না কেন? কি সেই রহস্য? খবরের কাগজে পাত্রপাত্রীর সংবাদ দেখে বাবা চিঠি লেখেন।
দলে দলে নারী পুরুষ দিদিকে দেখতে আসে। শেষ পর্যন্ত কেউই পছন্দ করে না, শুধু সন্দেশ টন্দেশ খেয়ে মিষ্টি মিষ্টি কথা বলে চলে যায়। কিন্তু আগের দুই দিদির বিয়ে হয়ে গেছে সহজেই। বড়দি একটা ফাংশনে নাচ করতে গিয়েছিল, সেখানেই তাকে দেখে পছন্দ করেছিল বড় জামাইবাবু। আর মেজদি নিজেই তার কলেজের বন্ধু অপূর্বদাকে বিয়ে করলো। প্রথমে বাড়িতে জানায়নি, কি যেন জাতটাতের গণ্ডগোল ছিল। এখন বাবা মা দুজনেই অপূর্বদাকে খুব ভালোবাসে। দুই দিদি থাকে কলকাতার বাইরে। মেজদি তবু বছরে একবার দুবার আসে কানপুর থেকে। বড়দির আশাই হয় না, সে থাকে আরও দূরে, চণ্ডীগড়ে। ছোটদি এই দীপালি, নিজের কোনো ছেলে বন্ধু নেই, কোনো পাত্রপক্ষ তাকে পছন্দ করে না, কারণ দীপালি বেশ বেঁটে। পৃথিবীতে কি বেঁটে ছেলে নেই? তাদের বিয়ে হয় না। এই পাড়াতেই তো কত ছেলে আছে, তাদের কারুর সঙ্গে ছোটদির বিয়ে হতে পারে না। আড়াল থেকে মা বাবার টুকরো টুকরো কথা শুনে পরম বুঝতে পারে ছোটদির বিয়ে হওয়াটা খুব দরকার। ওরা ছোটদিকে এ বাড়িতে বেশি দিন রাখতে চান না। কেন? ছেলেরা বাড়িতে থাকে আর মেয়েরা কেন অন্য বাড়িতে পাঠিয়ে দেয়? আগে দুই মেয়ের বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি। ছোটদির কিছুতেই বিয়ের ব্যবস্থা করা যাচ্ছে না বলে বাবা মা দুজনেই বিরক্ত হয়ে উঠেছেন। মাঝে মাঝে তুচ্ছ কারণে ছোটদিকে ওরা বকুনিও দেন। ছোটদি যে বেঁটে হয়েছে, সেটা কি ছোটদির দোষ? ভগবানই তো এর জন্য দায়ী। পাড়ার ছেলেরা বড় হচ্ছে আর বিয়ে হয়ে যাচ্ছে টপাটপ। বাপিদার সঙ্গে ছোটদির বিয়ে হলে তো বেশ হতো। কারা কখন ছোটদিকে দেখতে আসছে বাপিদা তার ঠিক খবর রাখে। বাপিদাকে নিয়েও মা বাবার মধ্যে আলোচনা হয়। মা একদিন বলছিলেন, আমি মরে গেল ওই বাপি ছেলেটার সঙ্গে দীপুর বিয়ে দেব না, তার চেয়ে ও যদি আয় পুরো থাকে। বাপিদার কি দোষ? বাপিদার বাবা খুব মাতাল, প্রায় দিনই ও বাড়িতে খুব চিৎকার হয় আর ঝগড়াও হয়। কিন্তু বাপিদা তো মদ খায় না, বাপিদা গালিগালাজও করে না। কিন্তু বাপিদা কোনো চাকরিও করে না, শুধু ক্রিকেট খেলে। তাও তো খেলার চান্স পায়নি, পাড়ার ক্লাবের খেলোয়াড়। এবারে পাত্রপক্ষ বাড়িতে আসবে না, সেকেলে ধরনের মেয়ে দেখা তাদের পছন্দ নয়। মা বাবা ছোটদিকে নিয়ে গেলেন গঙ্গার ধারের রেস্তোরাঁয়। পাত্রপক্ষ সেখানে আসবে, আলাপ পরিচয় হবে। পরম একা রইল বাড়িতে। শান্তি পিসির জ্বর হয়েছে, শুয়ে শুয়ে ঘুমোচ্ছে সারা দিন। পরমের বেশ অভিমান হয়েছে। গঙ্গার ধারে রেস্টুরেন্টে বুঝি তাকে নিয়ে যাওয়া যেত না? ওরা ফিরলেন রাত 8:30টার পর। ছোটদি প্রায় ছুটতে গিয়ে বিছানার উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো, ফুপিয়ে ফুপিয়ে। নিজের ঘরে গিয়ে বাবা প্রায় গর্জন করে উঠলেন, চোর চোর, চশমখোর। পরম জানে কি হয়েছে জানতে চাইলে সে কোনো উত্তর পাবে না, সে যে ছোট। কিন্তু কিছু একটা অপমানজনক ঘটনা যে ঘটেছে তা বোঝার মতো বয়স তার হয়েছে। অনেক ডাকাডাকি সত্ত্বেও দীপালি আর বিছানা ছেড়ে উঠল না, কিছু খেতেও রাজি হলো না।
একসময় আলো নিভিয়ে দিল পরম। পাশাপাশি দুটো খাট। অন্যদিন শোয়া মাত্রই পরম ঘুমিয়ে পড়ে। আজ তার ঘুম আসছে না। নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা যায় দীপালি এখনো ঘুমোয়নি। মাঝে মাঝে ফুঁপিয়ে উঠছে। এ সময় কৌতূহল চাপতে না পেরে পাশের খাটে উঠে সে জিজ্ঞেস করল, এই দিদি, ছোটদি, আজ কি হয়েছে রে? ফোপানি থেমে গেল দীপালির। পরমের প্রশ্নের কোনো উত্তরও দিল না। তারপরই ধর্মর করে উঠে বলল, তুই তুই খানিকটা পেট্রোল জোগাড় করে আনতে পারবি? পরম বলল, পেট্রোল? পেট্রোল কি হবে? আমাদের তো গাড়ি নেই। দীপালি বলল, আমার গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়ে মরব। মৃত্যু সম্পর্কে এখন কোনো অভিজ্ঞতা হয়নি পরমের। কোনো নিকটজনের মৃত্যুও দেখেনি। তবু মরার কথা শুনলেই ভয় ভয় করে। সে ছর্দির মাথায় হাত রেখে বলল, না না। দীপালি সেই হাতটা ঠেলে সরিয়ে দিয়ে ঝাঁঝের সঙ্গে বলল, তুই কেন ফর্সা হলি? তোর তো কোনো দরকার ছিল না। তোর বদলে আমি ফর্সা হলে ভালো হতো। ফর্সা কালোর তফাৎটা পরম ঠিক বোঝে না। তবে নানান টুকরো টুকরো কথা শুনে তার ধারণা হয়েছে ছেলেদের ফর্সা হওয়ার তেমন কোনো দরকার নেই, কিন্তু মেয়েদের ফর্সা হওয়াটা খুব জরুরি, নইলে তাদের বিয়ে হয় না। ছেলে আর মেয়েদের মধ্যে এই তফাৎ কেন? কালী ঠাকুরের গায়ের রঙ তো কুচকুচে কালো। সেই কালী ঠাকুরের কত ধুমধাম করে পুজো হয়, অথচ কালো মেয়েদের বিয়ে হবে না কেন? পরম কি ইচ্ছে করলে তার গায়ের রংটা ছর্দিকে দিয়ে দিতে পারে? মাঝে মাঝেই সেই প্রশ্নটা মাথায় ঘোরে। এবার সেটা বলে ফেলল পরম। আবার দীপালির মাথায় হাত রেখে সে জিজ্ঞেস করল, বিয়ে না হলে কি হয় রে ছর্দি? দীপালি চোখ মুছে খানিকটা শান্ত হয়ে বলল, যা শুয়ে পড়, অনেক রাত হয়েছে, কাল স্কুল আছে না? পরম তবু জিজ্ঞেস করল, বল না, মেয়েদের কেন বিয়ে করতেই হবে? কাকু তো বিয়ে করেনি। দীপালি এবার বলল, ছেলেদের কথা আলাদা। মেয়েদের অবস্থা হয় শান্তি পিসির মতো, ঝিগিরি করতে হয় পরের বাড়িতে। পরম আর কোনো অবিবাহিতা রমণীর কথা মনে করতে পারল না, কিন্তু একটা যুক্তি তার মাথায় এলো। সে বলল, শান্তি পিসের তো মা বাবা কেউ নেই। দীপালি বলল, মা বাবা কারোর চিরকাল থাকে না। বুড়ো বয়সে আমি কোথায় যাব? আমি কোনো ভালো চাকরিও পাবো না। দীপালি পাড়ার একটা স্কুলে বাচ্চাদের আঁকা শেখায়, মাইনে পায় অতি সামান্য। দীপালি পার্ট 2 পরীক্ষায় বসতে পারেনি। প্রথমবার টাইফয়েড হলো, পরীক্ষা দিতেই পারল না। দ্বিতীয়বার দিতে বসে সে কেঁদেছিল, তার কিচ্ছু মনে পড়েনি। ছেলেবেলা থেকেই তার আঁকার হাত ভালো, কিন্তু আঁকা শেখানোর কথা কেউ ভাবেনি। এখন নিজে নিজে বড় জোর ফুল পাখি আঁকতে পারে। পরম বলল, আমি তো বড় হয়ে চাকরি করব, তুই
আর আমি একসঙ্গে থাকব। দীপালি বলল, মিত্তির বাড়ির অর্চনাদিকে দেখছিস না? আমার অবস্থা হবে সেই রকম। অর্চনাদি বিধবা হওয়ার পর দাদার সংসারে থাকে। বৌদি কি সব বিচ্ছিরি গালিগালাজ দেয়, ভালো করে খেতেও দেয় না। তপনদাও কিছু বলে না। ওরকমভাবে বেঁচে থাকার বদলে মরে যাওয়া ভালো। পরম বলল, তপনদাটা বাজে লোক, সকলের সঙ্গে ঝগড়া করে। দীপালি বলল, আমি তো দেখেছি, ছোটবেলায় তপনদা ঘুড়ি ওড়াতো আর লাটাই ধরতো অর্চনাদি। এখন সারা দিনে তপনদা একটা কথাও বলে না অর্চনাদির সঙ্গে। বিয়ের পর মানুষ বদলে যায়। কেন বদলে যায়? বউ এলে তখন সেটা হয় বউয়ের সংসার, বউয়ের কথা মতোই সব কিছু চলে। যারা আশ্রিত হয়ে থাকে তাদের লাথিঝাঁটা খেতেই হয়। বউরা কেন এরকম করে? তুই বড় হবি, একসময় বিয়ে করবি, তখন এসব বুঝবি। আমি বিয়েই করব না? আহা, যা, তোকে আর পাকামি করতে হবে না, ঘুমো বলছি না। সত্যি বলছি, আমি বিয়ে করব না, কিছুতেই করব না। কেন করবি না? তুই আমাদের বাড়ির একটি মাত্র ছেলে। তুই বড় হবি, বিয়ে করবি, বাবা মায়ের নাতি নাতনি হবে, তাদের কত আনন্দ হবে। ততদিনে শান্তি পিসি মরে গেলে তার জায়গাটা নিতে হবে আমাকে। আর বাবা মাও যদি মরে যায় তাহলে আমি হব সেই সংসারের বোঝা। আমি বিয়ে করব না, করব না, করব না। আবার পাকামি? এই বয়সে তোকে বিয়ে করার চিন্তা করতে কে বলেছে? শুতে যা বলছি। ছোটি, তুমি শুনে রাখো, আমি 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 প্রতিজ্ঞা করছি, বিয়েটা একটা বিচ্ছিরি ব্যাপার। আমি কোনো দিন বিয়ে করব না। প্রতিজ্ঞা করছিস? বিশ্বের প্রতিজ্ঞা নাকি? পরম মহাভারত পড়েছে, তাই জোর দিয়ে বলে, হ্যাঁ, বিশ্বের প্রতিজ্ঞা। তুমি দেখো, আমি আর তুমি একসঙ্গে থাকব। সে রাত্রি প্রায় কেটে গিয়েছিল বিনা ঘুমে। সেই প্রতিজ্ঞার কথা ভোলেনি পরম। স্কুল ছেড়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েও সে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশেনি। তার জেদ ছিল পড়াশোনায়। সে সুদর্শন তরুণ, নাম করা ছাত্র, তার দিকে সহপাঠিনী তো আকৃষ্ট হবেই, কিন্তু সে তাদের কারোরই সঙ্গে নিরিবিলিতে দেখা করতে চায়নি। অনেকজনের দলের মধ্যে সে হাসি ঠাট্টাতেও যোগ দেয়, কিন্তু কেউ তাকে একা পায় না। কেমিস্ট্রিতে এমএসসি পাশ করার পর রিসার্চ করতে করতেই সে একটা ভালো চাকরি পেয়ে গেল একটা বড় ওষুধ কোম্পানিতে। তখন তার বাবা মা তার বিয়ের জন্য তো চিন্তা করবেনই। সে প্রসঙ্গ উঠলেই পরম হাত নেড়ে উড়িয়ে দেয়। কেন যে পরম মেয়েদের ব্যাপারে নির্লিপ্ত তা মা বাবা জানবেন কি করে? শুধু ঝর্দি জানে। দীপালিও মাঝে মাঝে বলে, পরম, তুই এখনো সেই প্রতিজ্ঞার কথা ধরে বসে আছিস? ওসব প্রতিজ্ঞার কোনো মূল্য আছে নাকি? তখন তোর কম বয়স ছিল, তখন মাথায় কি আসে? আমার জন্য তুই তোর জীবনটা নষ্ট করবি কেন? আমি বলছি, তুই বিয়ে কর, লক্ষ্মী ভাইটি আমার। পরম শুধু হাসে। কম বয়সে সে আবেগের মাথায় একটা প্রতিজ্ঞা করেছিল, সেজন্য সে মোটেই আফসোস করে না।
এখন বুদ্ধি বিবেচনা দিয়ে বোঝার পর বিয়ে জিনিসটার প্রতি তার ঘেন্না ধরে গেছে। বিয়ে একটা কৃত্রিম সামাজিক বন্ধন। অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের প্রতি বন্ধন আর অবিচার হয় বেশি। পুত্রাত্রে ক্রিয়তে ভার্যা নানা রকম মোলায়েম প্রলোভ দিয়েও এই নীতিটাই এখনও চালু আছে। 12 বছর বয়সে এক অন্ধকার রাতে ছর্দির পাশে দাঁড়িয়ে একটা কঠিন প্রতিজ্ঞা করেছিল পরম। তারপর কেটে গেছে 19 বছর। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। ক্যান্সার ধরা পড়ার মাত্র 5 মাসের মধ্যে চলে গেলেন মা। বাবা আর কলকাতায় থাকতেই চাইলেন না, জোর করেই চলে গেলেন হরিদ্বারের এক আশ্রমে। সেই ভাড়া বাড়ি ছেড়ে দিয়েছে পরম। এখন সে কোম্পানির ফ্ল্যাট পেয়েছে যোধপুর পার্কে। দীপালির শেষ পর্যন্ত বিয়ে হয়নি, সেই এখন সংসারের কর্ত্রী। কোন দিন কি বাজার হবে, এমনকি পরম কি শর্ট পড়বে তাও ঠিক করে দীপালি। অবসর সময়ে সে ছবি আঁকে, অনেকটা উন্নতি করেছে। সেই শান্তি পিসি রয়ে গেছে এখনো। শান্তি পিসির মেজাজ খুব চড়া, মাঝে মাঝে এই ছর্দির সঙ্গে টক্কর লাগে, কিন্তু তাতে মাথা গলায় না পরম। মেয়েরা এরকম ঝগড়া আসলে উপভোগী করে, এই তার ধারণা। দিদির নামে পরম আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে। প্রতি মাসে সেখানে 1,500 টাকা জমা হয়। সেই টাকা দীপালি ইচ্ছে মতো খরচা করতে পারবে। পরমের কাছে হাত পাততে হবে না কখনো। শান্তি পিসি প্রথম দেখতে পেল দীপালির মৃতদেহ। শীতকালের দুপুরে একবার ঘুমোলে শরীর এত ভারী হয়ে যায় যে চোখ আর খুলতেই চায় না। অনেকক্ষণ ধরেই শান্তি পিসি একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছিল। একসময় বাধ্য হয়ে উঠে সারা বাড়ি খুঁজতে লাগলো। একতলার উঠোনে পড়ে আছে দীপালি। তখনও তার গায়ের আগুন জ্বলছে। প্রাণ বেরিয়ে গেছে আগেই। অফিস থেকে ছুটে এসেছে পরম। পুলিশকে ফোন করা হয়েছে। পুলিশ না এলে লাশ সরানো যাবে না। সেই লাশের পাশে একটা চেয়ারে নিথর হয়ে বসে আছে পরম। তার হাতে দীপালির শেষ চিঠি, অতি সংক্ষিপ্ত। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পরম, তুই আমাকে ক্ষমা করিস। অশেষ পুণ্য করলে তোর মতন ভাই সবাই পায় না। পরম ভাবতে লাগলো, ভুলটা হলো কোথায়? সে নিজে বিয়ে করতে না চেয়ে দিদির জন্য বিরাট স্বার্থ ত্যাগ করেছে, তাও তো নয়। বিয়ে ব্যাপার তার কাছে অপছন্দ, সে কথা ছর্দি জানে, বুঝিয়েছে অনেকবার। বংশরক্ষার ব্যাপারেও তার কোনো মোহ নেই। এদেশে যা জনসংখ্যা, তাতে তার 2-4টি যোগ না হলেও চলবে। গার্গীকে দেখে কি দিদির ভাবান্তর হলো? গার্গীর সঙ্গে পরমের পরিচয় হয়েছে বছরখানেক অফিসের কাজের সূত্রে। সে একজন ডাক্তার। দুজনের রুচির মিল আছে। মনের তরঙ্গেও যোগ হতে দেরি হয়নি, কিন্তু বিয়ের প্রশ্ন ওঠেনি একবারও। এ ব্যাপারে গার্গী যেন পরমের চেয়েও উগ্র। বিয়ে শব্দটাই সে সহ্য করতে পারে না, এবং সে মনে করে আজ থেকে আগামী 10 বছর প্রত্যেক শিক্ষিত নারীর সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ করা উচিত। তার বদলে দত্তক নেওয়া উচিত অনাথ শিশুদের। মনের মিল হলে ভালোবাসা হবে না কেন? পরস্পরের শরীরের প্রতি আকর্ষণও অস্বাভাবিক নয়। আর দুজনেই যখন বিয়ে করতে চায় না, তখন এর মধ্যে অন্যায় বা দুর্নীতির প্রশ্নই বা আসবে কেন? অনেক সভ্য দেশে এরকম সম্পর্ক অনেক দিন চালু হয়ে গেছে।
এমনকি পরমের সঙ্গে এক বাড়িতেও থাকতে চায় না গার্গী। তার বাড়িতে রয়েছেন একমাত্র বিধবা মা আর একটি পালিত শিশু। মাঝে মাঝে পরমের সঙ্গে দেখা হবে, সেই তো ভালো। সামনের সপ্তাহের ছুটিতে গার্গীর সঙ্গে পরম দার্জিলিংয়ে কয়েকটা দিন কাটিয়ে আসবে ঠিক করেছিল। এর মধ্যে গার্গীর মায়ের সঙ্গে তার আলাপ হয়েছে। তিনি সব জানেন। গার্গীও এসেছিল ছোটদির সঙ্গে দেখা করতে। গার্গীর এমনই প্রাণোচ্ছল ব্যবহার, তাকে অপছন্দ করা কারুর পক্ষে সম্ভব নয়। ছোটদিন আঁকা ছবি দেখেও সে উচ্ছ্বসিত প্রশংসা করেছে। গার্গী চলে যাওয়ার পর ছোটদিও বলেছিল, ভারী চমৎকার মেয়ে, এতদিনে তোর ঠিক যোগ্য একটা মেয়ে দেখলাম রে ছোট। দেরি করিস না, ওকে বিয়ে করে ফেল। পরম হাসতে হাসতে বলেছিল, বিয়ে? বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। ছোটদি বলেছিল, কেন? ছেলেবেলায় ওই সব বাজে প্রতিজ্ঞা ভুলে যা। আমি তোকে বলছি, ওর সঙ্গে আমি ঠিক মানিয়ে নিতে পারবো। পরম বলেছিল, ছোটদি, ও নিজেই বিয়ে টিয়ে ঝঞ্ঝাট চায় না, আমরা মাঝে মাঝে একসঙ্গে থাকবো। দীপালির মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আস্তে আস্তে বলেছিল, বিয়ে না করেও একসঙ্গে থাকবি? ছি ছি। তারপর থেকেই দীপালি যেন স্বাভাবিক হতে পারেনি। চিঠিখানা হাতে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে পরম। ভাবল, কেন গার্গীর সঙ্গে এই সম্পর্কটা ছোটদি মানতে পারল না? একজন নারী হিসেবে অন্য নারীর প্রতি ঈর্ষা, কিংবা দিদি কি তাকে প্রতিজ্ঞা থেকে মুক্তি দিতে চাইল? অথচ সেই প্রতিজ্ঞাটাই তো এখন অবান্তর হয়ে গেছে। দীপালির বিভৎস পোড়া শরীরটার দিকে এক পলক চেয়েই মুখ ফিরিয়ে নিল পরম। দিদি বলেছিল, ছি ছি। নিজে সারা জীবন বিয়ের জন্য কত লাঞ্ছনা, কত অপমান সহ্য করেছে ছোটদি, তবু বিয়ে ব্যাপারটার উপর তার এত ভক্তি শ্রদ্ধা যে অন্য সম্পর্ক মেনে নিতেই পারল না। নমস্কার।